মা বিস্ফোরিত দৃষ্টিতে প্রণয় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। পাশে তার সদ্য বিবাহিত স্ত্রী। আজ ভাইয়ের বাগদান ছিল আমারই আরেক মামাতো বোনের সাথে, অথচ ভাইয়া বিয়ে করে বউ নিয়ে দরজায় দাঁড়িয়ে। মা ভাইয়ের দিকে তাকিয়ে তিরিক্ষি গলায় বললেন, এই মেয়েকে নিয়ে তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। মায়ের রাগ করাই স্বাভাবিক। আমরা ধরেই নিলাম ভাইয়া আজ এ বাড়িতে জায়গা হবে না, অথচ ভাইয়া দিব্যি ফুরফুরে মেজাজ নিয়ে নিজের বউকে নিয়ে ঘরে ঢুকে সশব্দে দরজায় লাগালেন। মায়ের একটা মিনি সাইজের হার্ট অ্যাটাক হতে হতে হলো না। মা শেষবারের মতো চেঁচালেন, এই ছেলে কী পরিমাণ বেহায়া বেশরম হলে আমার মুখের কথা অগ্রাহ্য করে চলে যায়। মা এটা তাবিজ করেছে, আল্লাহ গো, শেষমেশ বুড়ো বয়সে এসে ছেলের এমন অপমান সহ্য করব? থাকবো না আমি, কিছুতেই থাকবো না এই বাড়িতে। মায়ের গজগজ করা কিছুতেই থামলো না। বাবা বোঝালেন খানিকক্ষণ। মায়ের কথা একটাই, তার ছেলে তার ভাইদের সামনে তার নাক কাটিয়েছে। মায়ের রাগ যে এমনি এমনি পড়বে না তা আমরা বেশ বুঝতে পারছিলাম। মামারা সে রাতে খানিকটা ক্রোধ নিয়ে খালি মুখে বিদায় নিলেন। ভাইয়া কী করে এমন কাণ্ড করলো তা আমার বোঝার বাইরে। গভীর রাতে একবার ভাইয়ের দরজায় টোকা দিলাম। নতুনভাবে দরজা খুলেন। আমায় দেখে মাথা নিচু করে ভেতরে গেলেন। আমি ঘরে প্রবেশ করতে দেখি মেঝেতে বিছানা পাতানো। ভাইয়া বেশ স্বাভাবিক, কিন্তু ভাবির মুখ চোখে চোর চোর একটা ভাব। সব রীতিমতো মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাইয়া, আমার থেকে অন্তত লুকাস না। তুই যে মায়ের কথাটা বাধ্য ছেলে তা আমি জানি, আর তুই যে এতদিন প্রেম করছিস এটাও আমার বিশ্বাস হচ্ছে না। তাই এসব নাটক বাদ দিয়ে সত্যি কথাটা বলতো, তুই কি রাত বেরোতে ফাজলামি করতে এসেছিস? তারা আমি ক্লান্ত, তোর ভাবিও খুব ক্লান্ত, ঘুমাতে দে আমাদের। তুই সত্যি না বলা অবধি আমি যাচ্ছি না এ ঘর থেকে। কিসের সত্যি? যা দেখলি সেটাই সত্যি। ও আচ্ছা, তাহলে তুই মেঝেতে বিছানা করছিস কেন? তোদের তো পারিবারিক বিয়ে, না যে আলাদা শুতে হবে? তুই ভাবলি কী করে আমি মায়ের অনুমতি ছাড়াই সংসার শুরু করে ফেলবো? মানছি মা রেগে আছে, কিন্তু কখনো না কখনো তো রাগ কমবে। আপাতত কয়েকটা দিন একটু পরিবেশটা ঠান্ডা করার চেষ্টা করছি। তুই মাকে না বলে বিয়ে করে নিতে পারলি, এটা খুব সামান্য ব্যাপার। বন্ধ দরজার পিছনে যা ইচ্ছা তাই করতে পারিস। তারা বের হ আমার ঘর থেকে। আমি মলিন মুখে তাকালাম। দুদিন আগে এই ঘরটাতে আমার সর্বাধিক অধিকার ছিল। আমি কোনো হিংসুটে ননদ নই যে ভাবির সুখে নজর দিব। তবে কেন যেন বড্ড খারাপ লাগছে আমার। ভাবি এক কোণে চোখের জল ফেলছিল। আসার সময় বললাম, তোমার ননদ দজ্জাল নয় ভাবি, শুধু একটু বেশি বেশি বোঝে তো। তুমি কিছু মনে করো না। ভাবি কান্না থামেনি, আর না আমার খারাপ লাগা। সকালবেলা বাড়িতে আর এক তাণ্ডব শুরু হলো। ভাবি কেন রান্নাঘরে ঢুকেছে তা নিয়ে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে ফেললো। ভাইয়ের ছুটি এলেন, ভাবি নিশ্চুপ। মায়ের চোখ দিয়ে ক্রোধের আগুন জ্বলছে। হুঙ্কার করে উঠল মা, এই মেয়ে, যদি আর কোনো দিন পাকঘরে ঢুকেছ তবে আমি এ সংসার ছেড়ে দিব বলে দিলাম। মা, এত বাড়াবাড়ি করার কিছু নেই। আর সিন্ধু, তোমার কিছু লাগলে আমায় বলতে পারতে। তোমায় না নিষেধ করছিলাম ঘর থেকে বেরোতে? দেখেছো দামড়া ছেলেরা আহ্লাদ কত। বলি, তোরা বরং নাটকের দলে নাম লেখা। ঢং দেখে গা পিত্তি জ্বলে যায় বাপু। মায়ের রোশানলে নতুন ভাবি কিছু বলতে পারলেন না। আমি দিব্যি বুঝলাম ভাবি ক্ষুধার্ত। এক প্লেট ভাত বেড়ে নিয়ে খুব সটপনে ভাবির ঘরে ঢুকলাম। ভাবি তখন ঘর গোছাতে ব্যস্ত। আমাকে দেখে মলিন মুখে হাসলেন। আরে তারা, তুমি এ ঘরে এলে যে? আম্মা দেখলে কিন্তু রাগ করবেন। রাগের কথা ভাত দাও ভাবি, মায়ের মেজাজ সারাদিন হট থাকে। তুমি কাল থেকে না খেয়ে আছো, আর আমার রামছাগল ভাইয়ের মাথায় তো আক্কেল নেই যে বউকে খাওয়াতে হবে। তুমি খেয়ে নাও। ভাবি লজ্জা পেল। আমি এই প্রথম খেয়াল করলাম ভাবির মুখটা। অসামান্য মায়া সে মুখে। শ্যামবনের মুখটা বিধাতা এক অপার সৌন্দর্য ঢেলে দিয়েছেন। মা শ্যামবনের মেয়েদের পছন্দ করে না। আমার যে মামাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল সে অন্যরকম রূপবতী, তার কাছে সিনেমার নায়িকাও হার মানে। অবশ্য সে সৌন্দর্যের কৃত্রিম। মাসে হাজারখানেক টাকা ক্রিম মাখতে যায় তার। যাই হোক, ভাবি খাচ্ছেন, আমি পাশে বসে দুনিয়ার হাবিজাবি বকবক করেই চলছি। জানো ভাবি, ভাইয়া না আমায় সব কথা বলে। তোমার ভাইয়ের সাথে তাহলে তোমার ভালোই বন্ডিং। কিন্তু বাদরটা আমাকে তোমার কথা বলেনি। আমার এত মিষ্টি একটা ভাবি সে ঠিক করেছে, আগে বলা উচিত ছিল। সুযোগ পায়নি হয়তো। না গো, ওই শতায়নটা ইচ্ছে করে বলেনি। আচ্ছা ভাবি, তোমার ভাই আছে? ও হ্যাঁ, ভালো কথা। তোমার পরিবারে কে কে আছে? আমার এই কথায় ভাবি বিষম খেলো। আমি তাড়াহুড়ো করে পানি দিলাম। কাস্তে কাস্তে চোখ দিয়ে পানি এসলো ভাবির। আমার বড্ড খারাপ লাগলো। বললাম, ভাবি তুমি খাও, আমিই গাধা। খাওয়ার সময় এত বক বক করতে নেই। ভাবি আবারও সেই মায়াভরা চোখ দিয়ে আমায় দেখলেন। কি এক মায়া সে চোখে। ভাইয়া বোধহয় এই চোখের মায়াতে
করে দেওয়ানো হয়েছে। ভাবি খাওয়ার শেষ করে প্লেট নিয়ে ঘর থেকে বেরোতে মায়ের সামনে পড়লো। ভাবলাম আজ আমি শেষ। নিঘাত মা চেঁচামেচি করবেন, তেমন কিছুই হলো। মা কেবল ভুরু কুচকে আমাকে দেখে চলে গেলেন। প্রণয় এসে দরজাটা লাগিয়ে দিতেই ভয়ে ততস্থ হয়ে বসে পড়ল সিন্ধু। প্রণয় দীর্ঘশ্বাস ফেলল। আপনি কি এখনও ভয় পাচ্ছেন আমাকে? এভাবে কতদিন? আমার জন্য আপনি নিজের পরিবার থেকে দূরে সরে যাচ্ছেন, এটা আমি চাই না। আমার মায়ের রাগ ওরকম, কদিন পর দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনার বিয়ে ঠিক হয়েছিল, অথচ আমার জন্য সবটা নষ্ট হয়ে দিল। আমি ঠিক কাকে দোষ দিব বুঝছি না, নিজের পরিবারকে, ভাগ্যকে, নাকি নিজেকে? আপনি দয়া করে এসব নিয়ে ভাববেন না, যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। আজ তারা আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। আপনি কি বললেন? কিছু বলিনি। পরের বার জিজ্ঞাসা করলে বলবেন আপনি এতিম। দয়া করে আবেগ কিংবা সহানুভূতির চক্করে সবটা গড়গড় করে বলে দিয়ে নিজের বিপদ ডেকে আনবে না। তারা চটপটে মেয়ে। আপনি ওকে বললেন, ও গিয়ে ভুলবশত আরেকজনকে বলে ফেলবে, বিপদ বাড়বে। আচ্ছা যাই হোক, খেয়েছেন আপনি? এতক্ষণ বাদে সে খোঁজ। তারাকে দেখলাম খাবার আনতে, তাই আর আলাদা করে জিজ্ঞাসা করা হয়নি। খেয়েছি। আপনি খেয়েছেন? বাইরে থেকে খেয়ে আসলাম তো। কথাটা শোনা মাত্র বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেল। প্রণয় দরজা খুলে বাইরে এলো। মা চেঁচামেচি করেছেন। কী দিন আইলো? ছেলেটাকে আমার তাবিজ করছে খোদা। যে মায়ের রান্না ছাড়া খাইতে পারতো না, সেই ছেলে নাও খাওয়া বাদ দিয়ে বউয়ের আঁচল ধরে বসে আছে। কী এমন খাওয়াইলে বউ যে দুদিনে মারি ভুলে গেছিস? এই তোরে আমি পেটে ধরছিলাম, তোর জন্য 10 মাস কষ্ট করছি। মায়ের চেঁচামেচিতে কিছু কমলো না, উল্টো আরেক বিপদ এসে ঘাড়ে পড়ল তাৎক্ষণিকভাবে। ভাবি সকাল থেকে লাগাতার বমি করে যাচ্ছে। ভাবিকে দেখতে পাশের বাড়ি কাকিমারা এসেছিল। একজন বিজ্ঞের মতো মন্তব্য করে যাচ্ছেন, নিঘাত মেয়েটা পোয়াতি, শেষে বাচ্চা ফালানোর জন্য বিয়েটা করেই ফেলছে দুজনে। মেয়ের মানুষের কত বুদ্ধি পোলাগো বশ করার। তোর ছেলেটা রেহাই পাইল না রে মনোহরা। মা রাগে ফুঁসছেন, ভাবি চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারার চেষ্টা করছেন। এমন সময়ে ভাইয়া এসে আটকাল। বাড়ি তখন যুদ্ধের ময়দান হয়ে গেছে। মা এমনিতে রকচটা, তার উপর ভাইয়া ভাবলেশীন আচরণে মায়ের রাগ মাত্রা ছাড়িয়ে দিল। ভাইয়াকে দেখে মা তাচ্ছিল্য ভঙ্গিমায় আনলেন মুখে। শেষমেশ কিনা মেয়েটাকে শরীর দেখিয়ে বশ করলো তোকে। আর তুই কবে থেকে এত নোংরা হয়ে গেলি? বিয়ের আগে বাচ্চাচ্ছি, মেয়ে তো গলায় ফাঁস দিয়ে মরা উচিত। মা ও প্রেগনেন্ট নয়, সম্ভবত অ্যাসিডিটির কারণে এসব হয়েছে। তুমি প্লিজ শান্ত হও। আর আপনারা পাশের বাড়ি কাকিমারা, আপনারা সংসারে নজর দিন যান। ওদের তাড়িয়ে কি লাভ? যা অঘটন করার তো করেই ফেলছিস তুই। মা তুমি থামবে? আর কি বলছিলে? ওর গলায় ফাঁস দিয়ে মরা উচিত কেন মা? যদিও বা বিয়ের আগে মা হতো, তাহলে দোষটা তো ওর একার না, আমারও হতো। তাহলে ওকে কেন মারতে বলছো তুমি? এসব যুক্তি দেখাতে আসবি না, খবরদার। আমার সাথে ফাজলামি শুরু করছিস তোরা? আমার ভাইয়ের সামনে আমার ইজ্জতের ধুলায় মিশে এক মেরে পোয়াতি করার পর বিয়ে করে এনে আমার সামনে যুক্তি দেখাস তুই? এক থাপড়ে মুখের দাঁত পাটি নাড়িয়ে দেবো, বজ্জার ছেলে। ভাইয়া কিছু না বলে বাইরে চলে গেলেন। মা হতভম্ব হয়ে তাকিয়েছে। আমি অবাক। মা রাগে ফোঁস করতে করতে বললেন, তোর ভাই দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমি মাথা নিচু করলাম। ভাইয়া যে আসলে কি করতে গিয়ে কি করেছে তা আমার জানা নেই। বলতে গেলে সবটা এখনও লুকোচুরি খেলার মতো হয়ে গেছে। ভাইয়া কিছু একটা লুকাচ্ছে আমার থেকে। হয়তো ভাবির জন্য আমাকে বলতে পারছে না, কিংবা আমার সব কিছু জানার সঠিক সময়টা এখনও আসেনি। ভাবির দিকে তাকালাম, চোখের পানি থামছে না ভাবির। এমন নরম স্বভাবের একটা মানুষকে মা দুদিনের ভেতরে ভেতরে পিষে ফেলছে, ঠিক যেন করে রাস্তার ধারে পড়ে থাকা কৃষ্ণচূড়া পথিকের পা দ্বারা পিষ্ট হয়। ভাইয়া ফিরল 10 মিনিট পর, হাতে কিসের জন্য প্যাকেট। মা আর চোখে সেদিকে তাকালেন। ভেতর থেকে একটা প্রেগনেন্সির কিট বের করে মায়ের হাতে দিল। ভাইয়া, দরকার পড়লে নিজে যাও ওর সাথে বাথরুমে, চেক করে নিয়ে আসো ও সত্যি প্রেগনেন্ট কিনা। ভাইয়ের কথা মা ছিছি করতে করতে কিটটা ফেলে দিল। অতঃপর বরাবরের মতো গজগজ করতে করতে নিজের ঘরে ঢুকে দরজা এঁটে দিল। এসব কিছুর মাঝে আমার বাবা হচ্ছে নিরপেক্ষ দর্শক। আমি যে খুব পক্ষপাতিত্ব করছি সেরকম নয়, তবে আমি চাই না নতুন ভাবির কোনো অসুবিধা হোক। এই যে শুনছেন, আমার সামনে এসব না করলেও পারতেন। মাকে চুপ না করালে আরও কথা বলতো। আপনি তো আবার নাকি কান্না ছাড়া কিছুই করতে পারে না। একটু শক্ত হন তো। আমার মাথাও কমে আছে। আপনার পরিবারের কথা মতো বিয়ে করলে তো দুদিনে আপনার জীবন পাল্টে যেত। পরিবার কাদের বলছেন? নিজের মা হয়ে যে মেয়ের জীবন ধূলিসাৎ করার পরিকল্পনা করে, সে আর যাই হোক মা নয়। আপনার বাবার ঘরে কোনো আত্মীয় নেই? ছিল। বাবার মৃত্যুর পর কারোর সাথে যোগাযোগ হয়নি। তাছাড়া বাবা মারা যাওয়ার পর পর মা বিয়ে করায় বাবার বাড়ির মানুষদের সাথে
সম্পর্ক অনেকটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওই ছেলেটা? দরজায় ধাক্কা শব্দ পেয়ে থেমে গেল প্রণয়। সিন্ধু বিছানা থেকে উঠে বসলো। প্রণয় দরজা খুলে দেখলেন প্রণয়ের বাবা হুমায়ুন সাহেব ভেতরে ঢুকছেন। ছেলের মুখ পড়তে তিনি দিব্যি পারেন তিনি কিছু বলার উদ্দেশ্যে এসেছেন। তিনি মূলত বুঝে উঠতে পারছেন না কথাগুলো ঠিক কিভাবে শুরু করবেন। কোনো রকমের ভূমিকা ছাড়াই তিনি বলা শুরু করলেন, প্রাণ, তোকে আমি খুব ভালোভাবে চিনি। তোর শিক্ষায় কোনো ত্রুটি নেই। মেয়েটাকে যদি তুমি ভালোবেসে বিয়ে করে থাকো তবে নিজের ভালোবাসার মর্যাদা রেখো। আর যদি কোনো পরিস্থিতির চাপে বিয়ে করে থাকো তবে বিবাহ নামক পবিত্র বন্ধনটার মর্যাদা রেখো। হুমায়ুন সাহেবের কথা মাথা নিচু করে ফেলে প্রণয়। এই প্রথম বাবার কাছ থেকে সত্যিটা আড়াল করতে হচ্ছে তাকে। হুমায়ুন সাহেব সিন্ধুকে ইশারায় ডাকলেন। সিন্ধু এগিয়ে এসে মাথা নিচু করতেই তিনি সিন্ধুর হাতে একজোড়া সোনার বালা ধরিয়ে দিলেন। ছলছল চোখে সেদিকে তাকালো সিন্ধু। দেখো মা, তুই এ বাড়ির বউ হয়ে আসার পর থেকে হয়তো আমার সহধর্মিনী গজগজ শুনতে শুনতে মনে মনে বেশ রেগে গেছিস। আমি তো 30টা বছর সংসার করছি যে ওই মহিলার সঙ্গে। বাইরে থেকে যতই রাগ দেখাক, তুই একটু ভালোবেসে ডাকলে গলে যাবে কাঠখোট্টা মহিলা। বালা দুখানা রাগ। তোকে কিছুই দিতে পারেনি এই সামান্য উপহার বাবার পক্ষ থেকে মেয়ের জন্য। হুমায়ুন সাহেবের কথায় কান্না আটকাতে পারছে না সিন্ধু। শেষবার কবে এমন বাবার আদর পেয়েছিল সে মনে নেই তার। প্রণয় বুঝতে পারছে ব্যাপারটা, কিন্তু সিন্ধুকে এভাবে দুর্বল হতে দেখতে পারছে না সে। মেয়েটা এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে, যে পথটা বড্ড কঠিন। বাবাকে দেখলাম ভাইয়ের ঘর থেকে বেরোতে। বাবার চোখে পানি। কারণ জানার চেষ্টা করলাম না। ভাইয়ের ঘর থেকে বেরিয়ে বাবা বারান্দার দিকে গেল। বাবা এখনও সিগারেট খাবেন। বাবা যে সিগারেট খান তা মা জানে না, শুধু আমি জানি। অবশ্য বাবা নিয়মিত খান না। খান না বললেই চলে। দুর্ভাগ্যবশত আমার কাছে একবার ধরা পড়েছিল। অপ্রস্তুত এক হাসি এসে বলেছিল, আর হবে না রে মা। বাবা প্রতিজ্ঞাটা ভেঙছেন। আমার মনটা কেন যেন খারাপ হয়ে গেল। আমার ঘরে যেতে হলে মায়ের ঘরের পাশ দিয়ে যেতে হয়। সে পথে যাচ্ছিলাম। মায়ের ঘরের পাশ দিয়ে যেতে ফিসফাস শব্দ শুনতে পেলাম, যেন খুব ক্ষীণস্বরে মা কারোর সাথে কথা বলছেন। আমি বরাবর মাত্রাতিরিক্ত কৌতূহল এবং ইদানিং অহেতুক কৌতূহলী মাথাচাড়া দিয়ে উঠছে। দরজার পাশে কান পাতলাম। মায়ের দাঁতে দাঁত চেপে বলা কণ্ঠস্বরটা অস্পষ্টভাবে কানে এলো, তুই ভাবলি কী করে অমন মেয়ে আমি ঘরে রাখবো? এই মেয়েকে আমি না তাড়িয়ে ছাড়ছি না। আরে কিসের ছেলে বউ? ছেলে বিয়ে করে যাকে তাকে ঘরে তুললে আর আমাকে মানতে হবে? ওই মেয়েকে তুলে নিয়ে গিয়েও কোথাও ফেলে আসার ব্যবস্থা করতে পারলে কর, না হলে ওই মেয়েকে আমি বিষ দিয়ে মেরে ফেলবো। ওই অলক্ষণী পোড়ামুখ মেয়েটাকে আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিতে এসেছে। ওকে আমি জ্যান্ত ছাড়বো ভেবেছিস? মায়ের কথায় আমার হাত পা জমে গেল। মা সিন্ধু ভাবির কথা বলছে? হে আল্লাহ, এত রাগ মায়ের মনে! রাগের মাথায় উচ্চস্বরে এসব বললেও আমি স্বাভাবিকভাবে মেনে নিতাম, কিন্তু শান্ত স্বরে বলা তার এই কথাগুলো আমার ঠিক ঠেকছে না। মা কার সাথে বা এসব কথা বলছে? আর একটু কান খাড়া করতেই আবারও শুনলাম, কালকের মধ্যে যা করার কর। আমি এসব আর সহ্য করব না আমার সংসারে। দরকার হলে তুলে নিয়ে গিয়ে মেরে পুঁতে ফেল ওকে। কথাগুলো শোনার পর নিজের কানকে বিশ্বাস করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। সত্যি মা বলছে এসব? মায়ের দরজার কাছে থেকে সরে আসতে যাব এমন সময় কাঁপা কাঁপা হাত থেকে ফোনটা সশব্দে পড়ে গেল। শব্দটা যে মায়ের কেন গেছে তা বুঝতে সময় লাগলো না আমার। ফোনটা তুলে সরে পড়ার আগে মায়ের শক্ত হাত আমার বাহু টেনে ভেতরে নিয়ে গেল। মা রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে আমার দিকে। আমি মাথা নিচু করে তাকিয়েছি, অথচ আমার কোনো দোষ নেই। পরিস্থিতি হওয়া উচিত হলো এরকমই উল্টো। মায়ের ভয়ে আমার যে কথা বলার সাহস হলো না। মায়ের ভাবভঙ্গি দেখে বুঝছি তিনি আমায় কিছু বলবেন। তুই কি কি কিছু শুনেছিস তারা? আমি আমি সবটা শুনছি। আর তুমি যদি এরকম কিছু করার চেষ্টা করো তাহলে আমি ভাইয়াকে সব বলে দেবো। আমার কথা শেষ হওয়ার আগে বাম গালে সজোরে থাপ্পড় অনুভব করলাম। থাপ্পড়ের চোটে চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো। মা আমার দুই ভাই শক্ত করে চেপে ধরে বলল, যদি তুই এসব কথা ভুলেও কাউকে জানানোর চেষ্টা করিস তাহলে আমার মরামুখ দেখবি। দেখ, আমি ওই মেয়েকে কিচ্ছু করব না। ওকেও পরিবারের কাছে রেখে আসবো। কিন্তু যদি এসব কথা তোর ভাইয়ের কাছে গেছে তবে জেনে রাখ ওই মেয়ের মৃত্যু আমার হাতেই আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। মায়ের এই দানবীয় রূপ আমি এর পূর্বে দেখিনি। কান্নারত কণ্ঠে কেবল মায়ের কথায় সায় দিলাম। আমার উপর মা ঠিক ভরসা করতে পারছেন না, কারণ তিনি জানেন আমি ভাবির কোনো ক্ষতি হতে দিব না। তাই রুক্ষ স্বরে আরেকটা সিদ্ধান্ত জানান দিলেন, সব ঠিক না হওয়া অবধি তুমি তোমার মামার ওইখানে থাকবে। কালকে ধ্রুব এসে নিয়ে যাবে তোমাকে। ধ্রুব হলো আমার মামাতো ভাই। চরম বেহায়া বেশরম উচ্ছৃঙ্খল একটা প্রাণী।
খুন বাদে এমন কোনো ঘৃণিত কাজ নেই যা তার দ্বারা হয়নি। ধর্ষণের মামলা খেয়েছে 4বার, তবে মামার ক্ষমতার জোরে কোনো শাস্তি হয়নি তার। ধ্রুবর বয়স আমার চেয়ে মাস 6 ছোট। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম, ধ্রুব তখনও কলেজে উঠতে পারেনি। অবশেষে পড়াশোনা ছেড়ে দিল সে। মামার উচ্ছন্নে যাওয়া ছেলেটা কুনজর তখন পড়ল এলাকার নিষ্পাপ মেয়েগুলোর ওপর। মায়ের রাগী দৃষ্টির দিকে লক্ষ্য করে আমার করুণ মুখখানা আরও করুণ হলো। মায়ের দলা হলো না। তার দৃষ্টি ধ্রুবর মতো সুপুরুষ আমাদের বংশে আর দুটো নেই। এমন না যে মা ধ্রুবর কাণ্ডকলাপ সম্পর্কে জানে না, মা সব জানেন, কিন্তু তার জন্য এসব খারাপ ব্যাপার না। আমি দীর্ঘশ্বাস ফেলে ঘর ত্যাগ করতে নিলে আবারও আটকালেন মা। আজ এ ঘরে থাক, কাল সরাসরি ধ্রুব এসে তোকে নিয়ে যাবে। এর আগে তুই এ ঘর থেকে বেরোবি না। সময় যেন থেমে গেল আমার জন্য। মহাবিপদের সংকেতের দামও বাড়ছে কানে। মায়ের শক্ত হাত আর রক্তচক্ষুর কাছে আমার দুর্বল চিত্ত হার মেনে গেছে। চুপচাপ গিয়ে একপাশ হয়ে শুয়ে পড়লাম বিছানায়। মা আমার থেকে ফোনটা নিয়ে নিজের কাছে রাখলেন। অতঃপর ধ্রুবকে কল করে বললেন আমাকে কাল ভোরে এসে নিয়ে যেতে। আমি চুপচাপ চোখের জল ফেলছি। সারা রাত ঘরে ফিরবেন না। ফিরলে হয়তো মা তাকে আমার ঘরে পাঠিয়ে দেবেন কোনো অজুহাতে। আমি নিজের দৃষ্টি নিজেই ঘৃণ্য হয়ে উঠছিলাম। এত বড় একটা সংকটে আমাকেই কেন পড়তে হলো বিধাতা? আপনি কি কালকেই যাবেন জব ইন্টারভিউর জন্য? আমি নামিয়ে দেব কি কালকেই? প্রণয়, আমার আসলে ভয় হচ্ছে। আমি ঠাওর করতে পারছি না। এখনও করব, আর পরিকল্পনা ছাড়া ওখানে ঢুকলে ঝামেলা পড়তো তো। দেখুন, কল সেন্টারের মালিক ওই ছেলেটা নয়, সুতরাং ছেলেটার সাথে আপনার দেখা হওয়ার চান্স খুব কম। তবে ওরা যদি সচেতন হয় তাহলে আপনাকে চিনে ফেলা কঠিন নয়। তেমন কিছু না, চেহারা একটু পরিবর্তন করতে হবে। আপনার যা যা দরকার আমি কাল নিয়ে আসবো। আপনি প্লিজ আমার সাথে চলুন, তাহলে আমি সাহস পাবো। লড়াইটা আপনার একার। স্মৃতিকে খুঁজতে আপনার যা যা সাহায্য লাগে আমি করব, কিন্তু সব বিপদ আপনার একারই মোকাবেলা করতে হবে। ওরা কি স্মৃতিকে মেরে ফেলেছে? থমথমে গলায় কথাটা বলে সিন্ধু। প্রণয় কি উত্তর দিবে বুঝতে পারছে না। প্রণয়ের চোখে ভাসছে সিন্ধুকে বিয়ে করার মুহূর্ত। কান্নারত শ্যামবর্ণার মেয়েটা মুখ ভর্তি আতঙ্কের বিভীষিকা দেখেছিল সে। হয়তো প্রণয় ভুল করে সেখানে যাওয়াটাই সৃষ্টিকর্তার ইশারা ছিল। প্রণয়ের ভাগ্যে সিন্ধুকে জুড়ে দেওয়া এ কঠিন সিদ্ধান্তটা সৃষ্টিকর্তা খুব যত্নে নিয়েছিলেন। বিয়ের কসেকেন্ড আগে প্রণয়ের হাত ধরে সিন্ধু পালিয়ে আসা, অতঃপর প্রণয়কে নিজের জীবনের সবটা খুলে বলা এবং বিবাহ নামক এক বন্ধনে জড়িয়ে পড়া, সবটা কোনো এক রূপকথার মতো। বিয়েটা যেন চুক্তির মতো হঠাৎ করে হয়ে গেল। অবশ্য কদিন বা টিকবে এ সম্পর্ক? প্রণয় এসব কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সিন্ধুকে শক্ত করে তৈরি করার তার মুখ্য উদ্দেশ্য। সিন্ধুকে নিজের প্রণয়জালে চিরতরে জড়িয়ে সব হারিয়ে ফেলতে বাধ্য করা তার উদ্দেশ্য নয়। স্মৃতি হলো সিন্ধির একমাত্র বোন। সে এখন বিপদে আছে, মারাত্মক বড় বিপদে। আর স্মৃতিকে নিরাপদে ফিরিয়ে আনতে সিন্ধুকে সাহায্য করবে প্রণয়। ভাবতে ভাবতে মেঝেতে শুয়ে চোখ জোড়া বন্ধ করে। সিন্ধুর চোখে ঘুম নেই। বড় বোন স্মৃতির চিন্তায় অস্থির সে। মা নামক মানুষটা এত স্বার্থপর কেন? সিন্ধুকে না পেয়ে স্মৃতির জীবনটা নরক বানিয়ে ফেলেনি তো? স্মৃতিকে কি ওরা ইতিমধ্যে পাচার করে ফেলেছে? সব রহস্যের সমাধান ওই কল সেন্টারতে পাওয়া যাবে। পানি তৃষ্ণায় ছটপট করতে যুবতী মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে নির্ঘুম রাতগুলোর কারণে। আজ 2 রাত ঘুমায় না মেয়েটা। একবার খাবারের নামে একবেলা চিড়েমুড়ি দেওয়া হয় ঠিকই, কিন্তু পিপাসা মেটানোর জন্য পানি দেওয়া হয় না। 1 বোতল নোংরা পানি রেখে যাওয়া হয়েছিল অন্ধকার ঘরটাতে। তৃষ্ণায় সেটুকু খেয়ে ফেলছে মেয়েটা। এখন পিপাসার জন্য নিঃশ্বাস আটকে আসছে তার। 2 হাতের দুপাশে শিকল বাঁধা। 2 রাতের ব্যবধানে ফর্সা পা দুটো শিকলের দাগ পড়ে কালচে হয়ে গেছে। না আশ্রয়ের কারণে চুলগুলো জট লেগে বিশ্রী অবস্থা। পানির জন্য ছটফট করতে করতে মেয়েটা অন্ধকারে ঘরটা এ কোণা থেকে ও কোণা দৌড়াচ্ছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে চেঁচাতে থাকে। খুব একটা লাভ হয় না। বাইরে কেউ না থাকায় সম্ভবত খুব কম আর কেউ থেকেও থাকে না। তবু মেয়েটাকে সাহায্য করার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। ছটপট করতে করতে মিলিয়ে যায় মেয়েটা। ঘরটা নোংরা হয়েছে। ঘরটার সাথে লাগোয়া একটা টয়লেট আছে। তার অবস্থা আরও জঘন্য বলা চলে। সেখানে অবধি যাওয়ার জন্য অন্য কারো সাহায্য নিতে হয় মেয়েটাকে। তবু সবসময় তা হয় না। যখন কোনো লোক ভেতরে আসে তখনই টয়লেট যাওয়ার সুযোগ হয় তার। এতটা নির্মম জীবন তো প্রাপ্য ছিল না মেয়েটার। এত সুন্দর একটা জীবন ছিল তার। সব তো সুন্দর ছিল, তবুও কেন এসব? ভাবতে ভাবতে দরজার দিকে তাকাতে এক মগ উত্তপ্ত গরম পানি এসে পড়ল মেয়েটার দাগ পড়ে যাওয়া ফর্সা মুখে।
ভোরবেলা ধ্রুব এলো আমাকে নিতে। ধ্রুবর নজর এত কুৎসিত লাগলো আমার কাছে, আল্লাহর কসম আমার ইচ্ছে হলো নিজেকে লোহার বর্ম দিয়ে আবৃত করার। অনিচ্ছের সত্ত্বেও ভাইয়াকে না জানিয়ে আমার যেতে হচ্ছে। মায়ের মুখের ভাবভঙ্গি অন্যরকম, যেন আমাকে বিদায় করতে পারলে বাঁচেন। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে, আর থাকতে দেওয়া হলো না আমাকে। ধ্রুব আমাকে নিয়ে বাইরে এলো। শেষবারের মতো মায়ের মুখটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই বুঝি মা আমাকে আটকাবেন? তেমন কিছুই হলো না। আমাকে নিয়ে এগোতে লাগলো ধ্রুব। মনটা বারবার বলছে এ বাড়িটায় হয়তো শেষবারের মতো দেখে বিদায় হচ্ছি। মামার বাড়ি আমাদের বাড়ি থেকে ঘন্টা দুয়েক পথ। এই 2 ঘন্টায় ধ্রুবর সাথে যাওয়াটা আমার মনে হচ্ছে এক ভয়ানক ঝড়ের পূর্ব সংকেত দিচ্ছে। ধ্রুবর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই বিধায় চুপ ছিলাম। সেই শুরু করলো কথা। ভালো আছিস তারা? আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তুই আমার বড়, অথচ আমি তোকে তুই করে ডাকছি, আর তুই তুমি বলে ডাকছিস। তুই ডাকা বয়সের উপর নির্ভর করে না, সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে। ভালোই তো বুলি ফুটছে, সুন্দরও হয়েছিস। এই কথার পিঠে ধ্রুবর নোংরা দৃষ্টি পুনরায় পড়ল আমার উপর। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় পেলাম না। প্রণয় ভাইয়া থাকলে হয়তো এতক্ষণে ধ্রুবর নাক মুখ ফাটিয়ে দিত। আমি তার বিপরীত। ভাইয়া যত শক্ত মানুষ, আমি ঠিক ততটাই দুর্বল। ভাবতে ভাবতে আমার হাতের উপর ধ্রুবর হাতের বিচরণ অনুভব করলাম। আমি এক ঝটকে হাত নাড়িয়ে বললাম, নোংরাম করার আগে ভেবে নিও আমি তোমার বড় বোন হই। এই ফাঁকা গাড়িতে শুধু তুমি আমি নই, সৃষ্টিকর্তার অস্তিত্বও বিদ্যমান। তিনি দেখেছেন সব। আমার কথা ওর মনে কতটুকু প্রভাব ফেললো জানি না, তবে সে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিল। আমি আলহামদুলিল্লাহ বলে অন্যদিকে ফিরলাম। মামার সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। আমার জন্মের পর থেকে কখনো বাবাকে মামার সাথে ঠিকমতো কথা বলতে দেখিনি। এর পেছনের কারণ আমার জানা নেই। এমনকি ভাইয়া আর আমার মামাতো বোনের বিয়েতে বাবার মত ছিল না। মত কারোরই ছিল না, না আমার, না আমার বাবার, না আমার ভাইয়ের। সবটা মায়ের ব্ল্যাকমেলের জন্য হচ্ছিল। মামার বাড়িতে পৌঁছাতে মামাতো বোন শিখা দৌড়ে এলো। সত্যি বলতে মামার বাড়িতে শিখা মেয়েটাকে আমি খুব পছন্দ করি। মামা মামির সাথে আমার এক আকাশ দূরত্ব। ধ্রুবর সাথে তো কথাবার্তা নেই। শিখাকে আমার বড্ড ভালো লাগে। তবে ভাইয়ের সাথে বিয়ের ক্ষেত্রে শিখা অনেকটা বাচ্চা। শিখা পড়ে কেবল টেনে, সেখানে ভাইয়া পড়াশোনা শেষ করে জব করছে। এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে কী করে মানিয়ে নিতে ভাইয়ের সাথে? শিখা আমাকে দেখামাত্র জড়িয়ে ধরলো। আমি খুশি মনে শিখার পিছন পিছন ভেতরে ঢুকলাম। মনের মধ্যে এখনও অস্থিরতা কাজ করছে। না জানি মায়ের মনে কোন ঘোরতর ষড়যন্ত্র বাসা বুনছে। মাই বা সেটাকে প্রশ্রয় দিয়ে কোনো বিপদে ভাবিকে ফেলতে চলছে। প্রণয় সিন্ধুকে বলেছিল সকাল সকাল তৈরি হয়ে থাকতে, অথচ মেয়েটা কিনা রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করতে ব্যস্ত। অদ্ভুত মেয়ে। যেখানে মনোহরা সিন্ধুকে পাকঘরে সহ্য করতে পায় না, সেখানে মেয়েটা গিয়ে রান্নাঘরে ঘাঁটি গেড়েছে। বিরক্ত হয়ে নিজেও রান্নাঘরে গেল প্রণয়। সিন্ধুর ঘামাত্ম মুখে চিন্তার ভাঁজগুলো বেশ সূক্ষ্মভাবে ধরা দিচ্ছে প্রণয়ের। তোমায় বলেছিলাম সকালে তৈরি হয়ে থাকতে। তোমার জীবনের উদ্দেশ্য কি এই রান্নাঘরে রান্না করা, নাকি আমার সাথে সংসার করা? না মায়ের মনটা জয় করাটাও তো তোমার উদ্দেশ্য হওয়ার কথা নয়? আসলে সকালবেলা বাবা আমার হাতের রান্না খেতে চেয়েছিলেন, তাই মানা করতে পারিনি। আর মা দেখেছেন আমাকে রান্না করে, তিনিও কিছু বলেনি। তার আগে দেখছি না যে? আমিও দেখিনি সকাল থেকে, বোধহয় বাড়িতে নেই। এত সকালে কোথায় যেতে পারে? আমি শুনে আসছি মায়ের থেকে। তুমি তাড়াতাড়ি শেষ করো এসব কাজ। সিন্ধু মাথা নেড়ে সম্মতি দিয়ে আবার ব্যস্ত হাতে কাজ করতে লাগলো। প্রণয় সেদিকে তাকে চোখ ফিরিয়ে নিল। মায়ের ঘরের দিকে এগোলো সে। প্রণয় একবার আর চোখে মায়ের ঘরের দিকে তাকালো। মা গভীর মনোযোগ দিয়ে শুয়ে শুতে লাগাতে ব্যস্ত। হালকা কাশি দিয়ে ঘরে ঢুকলো প্রণব। বইকে ছেড়ে আজ মায়ের ঘরে কি মনে করে? এমন করে কেন বলছো মা? আমি কি বিয়ে করে পর হয়ে গেছি নাকি? আমি চাই তুমি আর তোমার ছেলের বউ শান্তিতে এই সংসার সামলাও। আমি শান্তি চাইলে শিখারে বিয়ে করতি, বাগদানের দিন আরেকবার হাত ধরে ঘরে ঢুকতি না। যা হওয়ার হয়ে গেছে সেটা মেনে নেওয়াই ভালো না মা? সেসব নিয়ে আমি তোর সাথে কথা বলতে চাই না এখন। আচ্ছা শোন, তারা ওর খালার বাসায় গেছে সকালবেলা। ওর নাকি এখানে ভালো লাগছে না। কিছুদিন খালার বাসা থেকে ঘুরে আসবে, ভালো লাগবে। আমাকে বলনি তো? আমাকে বললে আমি না হয় রেখে আসতাম। তারা কি বাচ্চা? ওকে রেখে আসতে হবে। তাছাড়া বাড়ির যে পরিবেশ, তাতে ওর মন টন ভালো নেই। ওকে কিছুদিন ওখানে একা থাকতে দে। প্রণয় চুপ হয়ে যায় মায়ের কথায়। তারা কি প্রণয়ের উপর রাগ করে চলে গেল? মুহূর্তে মুখটা ফ্যাকাশে। এই যে শুনছেন? আচমকা সিন্দুর এমন ডাকে খালি মুখে বিষম খেলো সে। পাশে তাকিয়ে দেখে মা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছে। ঠোঁটে কৃত্রিম একটা হাসি ঝুলিয়ে বোকার মতো মাথা চুলকে সে। মা বিড়বিড় করতে থাকেন,
আলগা পিরিত যত সব। কয়টা দিন সংসার করো, তারপর শুনছেন থেকে শুনছিস হয়ে যাবে। সংসার তো আমরাও করছি নাকি? লোকলজ্জার বুকে মায়ের ঘর ত্যাগ করে রান্নাঘরের দিকে পা বাড়ালো কোনায়। এভাবে ডাকছিলে কেন? মায়ের ঘরেই তো ছিলাম। মা কি নাকি ভাবলো? রান্না শেষ আমার, তাই ডাকছিলাম। আমি বেড়ে দিচ্ছি, খেয়ে নিন একসাথে। মাকেও ডাকছি। আমি এত সকালে খাই না। আমি এত কষ্ট করে রাঁধলাম যে। প্রণয় সিন্দুর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে ব্যথিত হলো। আসলে মেয়েটা কষ্ট করে রেঁধেছে। আর কিছু না ভেবে টেবিলে বসে পড়ল। সিন্ধু বাবা মাকে ডাকতে চলে যায়। প্রণয়ের মাথায় তখন সিন্ধুর চিন্তা ঘুরছে। যদিও সব পরিকল্পনা করাই আছে, তবু ছোটোখাটো ভুলগুলো বড়সড় বিপদে ফেলতে পারে। মেয়েটা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। মুখের জ্বালাপোড়া এখনও কমেনি। এরই মধ্যে এক নরপশুর রিপসার শিকার হলো সে। এখানে থাকা প্রত্যেকটা লোকেই কি মুখিয়ে আছে মেয়েটাকে দিয়ে চাহিদা মেটানোর জন্য। ভাবতে ভাবতে চিৎকার করে উঠেছে। সাথে সাথে বাইরে থাকা লোকটা এসে সজোরে থাপ্পড় লাগায় তার গালে। কুৎসিত একটা গালি দিয়ে বসে মেয়েটাকে, খুব তেজ না তোর? আজ বাদে কাল যখন এক এক দিন এক এক পুর ছুঁয়ে আসবো, তখন দেমাক কই যাইব দেখা যাবে। দুদিন আছিস এখানে, সহ্য কর, তারপর তো পাখি হয়ে উড়ে যাবি। আমাদের ছোঁয়া তো আর পাবি না তখন। লোকটার কুৎসিত কথা গা গুলিয়ে এসে মেটার সামলাতে না পারে লোকটার গায়ে বমি করে দেয়। বমি করার পরপর বুঝতে পারে কত বড় ভুল ফেলেছে সে। লোকটা শান্ত চোখে তাকিয়ে অন্যদের ডাকলো। একসাথে সবাইকে দেখে অজানা আশঙ্কায় মেয়েটার অন্তরাত্মা কেঁপে উঠল। না জানি আবার কোনো নারকীয় অত্যাচারে হতে চলেছে তার সাথে। মেয়েটা হাত পা জোর করতে শুরু করলো। পা ধরতে বাদ রাখেনি। এত আকুতি মিনতির পর কোনো ফল পায় না সে। ঠিক লোকগুলো তাকে শাস্তি দিবে মৃত্যু কামনা করছে মেয়েটা। এত যন্ত্রণা চেয়ে মৃত্যু শ্রেয় তার কাছে। ঘণ্টাখানেক পর মেয়েটাকে ফেলে চলে গেল লোকগুলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেয়েটার মনে মনে কুৎসিত গালি আওড়ালো। মন জঘন্য রকমের বিষাক্ত হয়ে উঠল মেয়েটার। আজকাল ভালো শব্দটাও তার দৃষ্টি সীমান্তে পড়ে না। লোকগুলো বাইরে গিয়ে একটা নাম্বারে কল করলো। পরপর দুবার রিং হতে কল কেটে যায়। একটু পরে আবারও ওই নাম্বার থেকে কল ব্যাক আসলো। লোকটা কল রিসিভ করলো। বস, মেয়েটা খুব অত্যাচার করতেছে। সব রকম টর্চার করা শেষ। মেয়েটা তো বহুত তেজ, সহজে মরবে না। স্মৃতিকেও অন্য মেয়েদের ওখানে পাঠায় দে। আগে ওরে পাচার করবি না, আরও কয়দিন পচতে দে। একবার এসবে অভ্যাস হলে পরে নিজের খদ্দের খুঁজবে। এমন মন মানসিকতার মেয়ে তো মনে হয় না ওরে। চুপ কর শালা। তোর বোন রে এই ধান্দায় নামাইলে সেও খদ্দের খুঁজবে। সতী সাবিত্রী না কেউ, নিজের যান বাঁচানো ফরজ। মেয়েটা 2 দিন পর পাঠাই ভাই, মানে দলবল আছে তো, এই 2 দিন একটু মজা মস্তি করতে। ইস, এত ঝাঁজ শরীরে সবগুলোর বউ আছে, বউরে কি খালি রাখতে রাখছো? এত বাইরের মায়ের উপর টান হলে তো হবে না। আমি যা বলছি তাই কর। ওকে বস। কল কেটে লোকটা মুখ থেকে একদলা থুতু ফেলে। কুৎসিত একটা গালি দিয়ে বলে, শালার ঘর শালা, কাম করার বেলা ভাই ভাই, আর কাম ফুরেলে দূর চাই। বিষণ্ণ মুখে সে গিয়ে দলের বাকিদের কথাগুলো জ্বালায়। শীতের শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। ইচ্ছে করছে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে মরে যেতে। কথা বলার ক্ষমতাটুকু যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে স্মৃতি। মনে মনে অজস্র অভিযোগ করে স্মৃতি আল্লাহর দরবারে। এই অভিযোগ মিশে থাকা তীব্র যন্ত্রণার রেশ গিয়ে খোদার দরবারে পৌঁছাচ্ছে না। ডুকরে কেঁদে ওঠে স্মৃতি। সারা শরীরে গিটে গিটে ব্যথা হয়ে গেছে। জামায় রক্ত লেগে তা শুকিয়ে গেছে। মানুষগুলো কতটা নির্মম হলে এতটা আতর্কিতভাবে অত্যাচার করে। তোমার কি উইক লাগবে? দেখো তো কোনটা, মানে কেন? আমার চুল কি সুন্দর না? ভয়াবহ সুন্দর দেখেই তো পরপুরুষের থেকে বাঁচাতে আলগা চুল লাগিয়ে দিচ্ছি। প্রণয়ের কথায় সিন্ধু হেসে ওঠে। সিন্ধুর খোঁচাটা যে প্রণয় বুঝতে পেরেছে তা সিন্ধু ভালো করেই বুঝল। হাসতে হাসতে চোখ গোল সামনে এক বিরাট মেলার দিকে। যদিও শহরের মেলা, গ্রামের মেলায় জৌলুস থাকে না, তবুও মেলা তো মেলা। নাগরদোলা, ঘূর্ণি আর জিলেপির দোকানগুলো মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে মেলার জৌলুস কম নয়। প্রণয় মেলার দিকে ডেকে সে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। প্রণয় অনেকটা সময় পর সিন্দুর থেকে মুক্তমনা রূপ দেখেছে। মেয়েটার মনে সারাক্ষণ চিন্তা আর হতাশা ভর করে থাকে। মেলার দিকে এগোতে প্রণয়ের কানে পড়ে কিছু অপ্রতিজ্ঞ মন্তব্য। দেখ, মালটা সুন্দর না? একেবারে খাসা মাল। চল তো ভিড়ের ফাঁকে একটু মজা নিয়ে আসি। ছেলেগুলোর নোংরা দৃষ্টি লক্ষ্য করলো প্রণয়। সিন্ধুর দিকে তাকিয়ে কথাগুলো বলছে ছেলেগুলো। মাথা ঠান্ডা করে ছেলেগুলোর দিকে এগোলো প্রণয়। ব্রাদার, টিচ করার আগে ভেবে নিবা তোমার বাড়িতে মা আছে,
হয়তো বা বোনও আছে। তুমি যাকে টিজ করছো সেও কারো মা বা বোন। তোর কি বে? তোর ফাটতেছে কেন? তোর বউয়ের কিছু বলছি? হ্যাঁ, যাকে বলছো সে আমার বউ। ও তাই বুঝি? মেয়ে দেখলে বউ বানাতে মন চায়? যাও তো ভাই যাও, আমাদের কাছে বাধা দিয়ে এসো না। এই তোরা চল একটু মস্তি করে আসি। পুনরায় রাগ হচ্ছে সেই মুহূর্তে। সে খুব ভালোভাবে বুঝিয়েছিল ছেলেগুলোকে। এখন যেটা হবে তা মোটেও ভালো হবে না। মেলার ভিতরে ঢুকে দোকানগুলো ঘুরতে ব্যস্ত সিন্ধু। আচমকা খেয়াল হলো প্রণয় পাশে নেই। উদ্বিগ্ন চোখে আশেপাশে তাকাতে খেয়াল করলো গেটে একটা হট্টগোল শুনতে পেল। দৌড়ে সেদিকে এলো সে। ভিড় ঠেলে ভেতরে চোখ ফেলতে দেখলো প্রণয় একটা ছেলেকে বেধড়ক মারছে। আবার কি যেন বলছিল। কান খাড়া করতে কানে শব্দগুলো। মাদারবোর্ড, তোদের ভালো মতো বুঝেছিলাম, ভাল লাগেনি। এখন সবগুলো থেতলে ফেললে ভাল লাগবে? প্রণয়ের এমন হিংস্র রূপ দেখে ঘাবড়ে গেল সিন্ধু। ছুটে এসে প্রণয়কে থামিয়ে সরিয়ে এলো। প্রণয় সরে আসায় ছেলেগুলো সুযোগ বুঝে পালালো। লোকজন জটলা কমে আসলো খানিকটা। প্রণয়ের রাগ পড়েনি এখনো। সে সিন্ধুর থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে হাঁটছে। মুখ নাড়িয়ে কী সব যেন বলে যাচ্ছে। আপনি কি বিড়বিড় করছেন বলুন তো? তোমার জেনে কাজ আছে? এসব ছেলে পেটানোর জন্য রেডি হও তুমি। পরিস্থিতি খারাপ হলে এর চেয়েও ভয়ঙ্কর লোকদের পেটাতে হবে। আমি পারবো? পরিস্থিতি সব শিখিয়ে দিবে। মাদারবোর্ড মানে কি? সিন্ধুর কথায় বিষম খেলো প্রণয়। মেয়েটা হুট করে এরকম একটা প্রশ্ন করবে তা ভেবে পায়নি। এরকম প্রশ্ন করার কারণ কি? না তখন মারপিট করতে করতে বলছিলেন তো, এটা একটা স্ল্যাং। এর বাইরে কিছু জেনে লাভ নেই। গালি দিলে কি হয়? অযথা গালি দিয়ে কী লাভ? শোনো, আমরা ছেলেরা মাথা গরমের স্বভাবে। আমাদের মনে প্যাঁচ নেই। তোমাদের মতো একদিনের রাগ জনম জনম করে জমিয়ে স্তূপ বানানো আমাদের স্বভাব না। সেজন্য আমরা ইনস্ট্যান্টলি গালি দিয়ে সব ঝেড়ে ফেলি। সিন্ধু চুপ হয়ে যায়। গালি দিলে কি সত্যি রাগ পড়ে যায়? মা তো তাকে রোজ গালি দিত। তাও মায়ের মনে তাকে নিয়ে অভিমান আর ক্রোধের অট্টালিকা গড়ে উঠছে। আমি মামাবাড়ি এসেছি ঘণ্টাখানেক হলো। খাবার দাবার সময় মতো আমার ঘরে পৌঁছেছে। শিখা একবার এসে খোঁজ নিয়েছে, ধ্রুবর পাত্তা নেই। আমি অবশ্য এতে খুশি হয়েছি। ধ্রুব আমার আশেপাশে না থাকায় আমার জন্য সুবিধা। আশেপাশে ঘুরঘুর করলে বরং অস্বস্তিতে আমার দম বন্ধ হয়ে আসতো। নিজের ফোনটাও নেই। ভাইকে কীভাবে মায়ের নোংরা পরিকল্পনা জানাবো ভাবছি। শিখার কাছে ফোন চাওয়া যেত, কিন্তু শিখার নিজস্ব কোনো ফোন নেই। সে নিয়ে এলো দুপুর থেকে আনবে, অর্থাৎ আমার ফোন চাওয়া অবধি মায়ের কান অবধি যাবে। এতে বিপদ বাড়বে বই কমবে না। ভাবির চিন্তায় আমি কোথাও বসে শান্তি পাচ্ছি না। কি করে ভাইয়াকে সবটা জানাবো, যে চিন্তায় আমার নাওয়া খাওয়া লাঠে উঠেছে। সন্ধ্যার পর শিখা আরেকবার আমার ঘরে এলো। এবার মুখটা আগের বারের চেয়ে অনেকটা বেশি মলিন। শিখা বরাবরই চঞ্চল স্বভাবের মেয়ে। ওকে এমন মনমরা আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। শিখায় বিষণ্ণ রূপ আমাকে খানিকটা দুশ্চিন্তায় ফেললেও বলে। শিখা আমাকে দেখে কৃত্রিম হাসি হেসে মাত্র আমার ঘরে পা ফেলেছে, এমন সময় মামির কড়া ডাকে দরজামুখো হতে গিয়ে হলো না। আমি পেছন থেকে ডাকলাম, কিন্তু ও পেছন ফেরার সাহস পেল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল রাতে। রাতের অন্ধকারে কারো বিশ্রী স্পর্শে আঁতকে উঠলাম আমি। চেঁচানোর পূর্বে হাত জোড়া আমার মুখ চেপে ধরল। নিজেকে ঠিক কী পরিমাণ অসহায় মনে হচ্ছিল তা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। সর্বোচ্চ চেষ্টা করে নড়ার শক্তিটুকু পাচ্ছিলাম না। শেষ প্রচেষ্টা হিসেবে দানবীয়ের হাতটাতে কামড় বসাতে যন্ত্রণার শব্দ প্রকাশ করে ছিটকে দূরে সরে গেল। লাইট অন করতে দেখলাম ধ্রুব রাগান্বিত মুখ। আমার ভয়াত্মক দৃষ্টির বিপরীতে তার অগ্নিদৃষ্টি। আমি বরাবরই শান্ত স্বভাবের ভীতু প্রকৃতির, তবে এই মুহূর্তে ভয় পেলে নিজের সর্বস্ব খোয়াতে হবে। চেঁচাতে লাভ হবে না ভেবে চেঁচাতে নিলাম। তুই কি চাচ্ছিস তোর মামা মামি নিজ হাত দিয়ে তোকে বেঁধে আমার বিছানায় ফেলে আসুক? মানে বোঝার ক্ষমতা তোর ছোটো মাথায় নেই। খুব দাপট না তোর? কিন্তু এখন তো তুই সিংহের খাঁচাতেই বন্দি। তুই যখন ইচ্ছা খুবলে খেতে পারবো। নোংরামো বাদ দাও ধুবো, আমার ঘর থেকে বের হয়ে যাও। এই এত তেজ কিসের? বলেই আমার চুলের মুঠি ধরতে উদ্ধত হলো ধুবো। হাতের কাছে যা পেলাম তা দিয়ে ধুবোকে দিয়ে আঘাত করলাম। পরে খেয়াল করলাম সাইড টেবিলে থাকা কাচের অ্যালার্ম ক্লকটা আমি ধ্রুবর মাথায় ফাটিয়ে ফেলছি। কপালে একপাশে কেটে লেগেছে, সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছে। বেসামালভাবে ধ্রুব নিজের ঘরের দিকে গেল। আমি কাঁপতে কাঁপতে দরজায় লাগিয়ে বসে রইলাম। এখানে থাকা আমার জন্য বিন্দুমাত্র নিরাপদ নয়। আপাতত সকাল হওয়ার আগে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। তারার ঘর থেকে আসার পরপরে মেজাজ আসমানে উঠে গেছে ধ্রুবর। বড্ড বেড়েছে মেয়েটা। যে ধ্রুবর দিকে চোখ তুললে তাকানোর সাহস নেই মেয়েদের, সেই ধ্রুবকে আঘাত করা। কপালের আঘাতটা মলম লাগিয়ে ফোন বের করলো ধ্রুব।
ফোন রিসিভ হতে অপর প্রান্তের ব্যক্তিটি কাজ বুঝিয়ে দিয়ে চটজলদি ফোনটা রেখে দিল। মাথাটা বেশ যন্ত্রণা করছে, তবে এই যন্ত্রণা ক্ষণহীন। শীঘ্র শেষে তার আঘাতকারীকে চরম শাস্তি দিবে। প্রফুল্ল চিত্তে বিশ্রী রকমের হাসিটা হাসে ঠিক। কল সেন্টারে ইন্টারভিউ নিয়ে বেশ চিন্তায় আছে সিন্ধু। জায়গাটা বিপদে রাখা, এখানে একা যেতে হবে তাকে। প্রণয় বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে বড় বড় বিপদগুলো সিন্ধুকে বুদ্ধি দিয়ে একাই পার করতে হবে। প্রণয় থাকবে না তাকে সাহায্য করার জন্য। বারান্দায় দাঁড়িয়ে আনমনে বাইরের অন্ধকার দেখছে। এই অন্ধকারটা চিরতরে তার জীবনে স্থায়ী হয়ে যেতে পারত যদি না প্রণয় নামক মানুষটা তার জীবনে আসতো। বিশাল সাজসজ্জা জাঁকজমক এক বিয়ে বাড়ি, চারিদিকে হয়েছে, অথচ বিয়ের কনের মুখে হাসি নেই। না থাকাটাই স্বাভাবিক। বিয়েটা এক রকমের বৈধ চুক্তি। বিয়ের কনেকে বিক্রি করে দেওয়াই ছিল বিয়ের মূল উদ্দেশ্য। সিন্ধুর জীবনটা সেদিন রাতে শেষ হতে পারত। বড় বোন সিথিকে পাঠিয়ে দেওয়া হয় তার থেকে দূরে। বোনের জীবনের উপর আনা হয় আঘাত। বোনকে বাঁচাতে বিয়ের জন্য রাজি হয়েছিল সিন্ধু, কিন্তু সে বিয়ে করে ফেললেও কি তার বোনকে ফিরে পেত না, বরঞ্চ তার বোনকে একইভাবে অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল তার মা। এত খারাপ কোনো মা হয়? ভাগ্যিস প্রণয় এসেছিল সেদিন, সিন্ধুকে নিয়ে পালানোর কঠিন সাহসটা দেখিয়েছিল। অনেকটা আকুতি স্বরে সিন্ধু আশ্রয় চেয়েছিল প্রণয়ের কাছে। কোনো সাধু পুরুষ হলে সে এই মুহূর্তে একটা বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেয়ের সাহায্য করতে কুণ্ঠাবোধ করত, কিন্তু প্রণয় এক বাক্যে রাজি হয়েছিল। নিজের পরিবারের রাগ অভিমান মেনে নিয়ে এখনও সিন্ধুর পাশে দাঁড়িয়েছে। সেগুলো ভাবতে ভাবতে চোখের কোণে জল জমছে সিন্ধুর। একা একা কাঁদছো কেন? এখনই এত দুর্বল হলে কাল তো কাঁদতে কাঁদতে গড়াগড়ি খাবে। আপনি ঘুমান। বউকে মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে, আর আমি ঘুমাই কী করে? সিথি আপার কথা মনে পড়ছে খুব। মা যে কী অবস্থায় রেখেছে আপাকে, বিশেষ করে আমি পালিয়ে আসার পর। কালকে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, ঘুমিয়ে পড়ো এখন। প্রণয়ের কথা মাথা নাড়ে সিন্ধু, কিন্তু মনকে বুঝ দেওয়া কি এতই সহজ? যে বোন তাকে কাটার বাগান থেকে ফুলের মতো আগলে রেখেছে, তাকে বিপদে রেখে শান্তির ঘুম কী করে আর নসিবে আছে সিন্ধুর? সকাল থেকে শিখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাও উধাও। দুপুর মাথায় কিছুই খেলছে না। নিজের লোকগুলোকে সেও বলেছিল পশ্চিমের ঘর থেকে মেয়েটাকে তুলে নিয়ে যেতে, অর্থাৎ তারার ঘর থেকে, কিন্তু শিখাকে পাওয়া যাচ্ছে না। এদিকে লোকগুলোকে কল তুলছে না। চিন্তায় শিরার মধ্যে দপদপ করে আগুন জ্বলছে দুপুর। রাতে সে লোকগুলোকে বলেছিল মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে সর্বোচ্চ টর্চার যেন করা হয়। এই মুহূর্তে ভয়ে হাত পা ক্ষণে ক্ষণে কাঁপছে তার। লোকগুলো কাকে তুলে নিয়ে গেছে? শিখাকে নয় তো? না, এটা সম্ভব নয়। মস্তিষ্ক বারবার ডাইভার্ট করার চেষ্টা করছে ধ্রুব। ইতিমধ্যে শিখার সমস্ত বান্ধবীকে কল করে ফেলেছে সে। শিখা তাদের কারোর সাথে নেই। শেষমেশ ধ্রুব বাসা থেকে বের হলো শিখাকে খুঁজতে। অকর্মগুলোর ফোন এখন বন্ধ। রাগে দিক বিদিক হারিয়ে ফেলছে সে। মা ঝাপসা চোখে চারপাশ অবলোকন করতে অনুভব করলাম মাথাটা ভারী ভারী লাগছে। পায়ের ব্যথাটা অবশ্য একটু কমেছে। রাতে না বেরোতে পারলেও এখন হয়তো কোনো নরকে থাকতাম, আল্লাহ মাবুদ জানে। ধ্রুবর কথাগুলো আড়াল থেকে শুনেছিলাম বলে হয়তো বের হতে পেরেছি, কিন্তু এখন কোথায় যাব? রাতে পেছনের দরজা দিয়ে বের হয়ে অনেকটা রাস্তায় তো এগিয়ে এসেছি। বাড়ি কোনোভাবে যাওয়া যাবে না। এতক্ষণে হয়তো মাও জেনে গেছে আমি পালিয়ে গেছি। ভাবির কোনো ক্ষতি করে ফেললো না তো? ভাইকে একটা কল করতে হবে। না, কল না, ভাইয়ের অফিসে আসার সময় হয়ে যাবে একটু পরে। সরাসরি ভাইয়াকে অফিসে গিয়ে দেখা করে আসতে হবে। সারা রাত ছুটে ছুটে শরীরের অবস্থা শোচনীয়। নড়ার শক্তি শরীরে অবশিষ্ট নেই। কখন যে এই বেঞ্চটাতে শুয়েছিলাম তাও খেয়াল নেই। এখন ভোরের ভাব কাটেনি। গাড়ি ঘোড়ার চলাচল সীমিত। পায়ের ব্যথা নিয়ে মেন রোডের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। একবার ভাইয়ের কাছে পৌঁছাতে পারলে সব সমস্যার সমাধান হবে। সেদিকে রাতের গভীরে ট্রাক করে অন্য এক জায়গায় আনা হয়েছে। সেটি চোখ পিটপিট করে দেখছে চারপাশ। অনেকগুলো মেয়ে এখানে, সবার হাত পা দড়ি দিয়ে বাঁধা, হাতে হ্যান্ডকাপ। সেদিকে আনার পর তার হাত পা বাঁধা হয়নি, ওভাবে ফেলে রাখা হয়েছে মেঝেতে। অবশ্য সেটি নিজের ওঠারই ক্ষমতা নেই। পা মনে হয় অবশ হয়ে গেছে। নিজ পায়ে শেষবার কবে দাঁড়িয়েছিল সে? সিন্ধুর বিয়ে দুদিন আগে। সিন্ধুর বিয়ে আটকানোর জন্য পুলিশ স্টেশনে যাচ্ছিল। রাস্তার কয়েকটা লোক মিলে জোর করে তুলে এনে ফেলে দেয় এই নরকে। দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে সামনে থাকে মেয়েটা অপলক চোখে দেখছে স্মৃতির শরীরের ক্ষতগুলো। স্মৃতি হালকা হাসে, কথা বলার জন্য প্রস্তুত হয়। শরীরের আঘাতগুলো ছেয়ে গভীর আত্মায় লাগা কলঙ্কের দাগগুলো। এসব না হয় সেরে যাবে। আত্মার দাগগুলো কী করে সারবে বলতে পারো? দাগগুলো তো সরানোর জন্য লাগায়নি পিশাচগুলো। এখন রোজ রোজ দাগ
লাগবে এ দাগ। কদিন পর এ চিরচেনা দেশ পরিজন ছেড়ে এক অজানা রাজ্যে পাড়ি জমাতে হবে আমাদের। মানে এরা কি মানব পাচার করে? জানেন না আপনি? এরা মাসে 30টার বেশি মেয়ে পাচার করে এক শহর থেকে। তাও মেয়েগুলো দীর্ঘ কয়েক সপ্তাহ টর্চার করার পর। কোথায় পাচার করে? সবাই বিদেশে পাচার করে না, কিছু সংখ্যক মেয়েদের অবৈধভাবে দিয়ে মেয়েগুলোকে দিয়ে ভিক্ষা করে, আর সুন্দর দেখতে তাদের বিক্রি করে দেয় বাইরের দেশে। অবৈধভাবে পাচারের ফলে ফেসে যায় মেয়েটাই। এদের কোনো দোষ হয় না, প্রশাসনের সাথে যোগসূত্র আছে। কিশোরী মেয়েটার কথায় দীর্ঘশ্বাস ফেলল স্মৃতি। এইবার বুঝি নরকের চেয়ে নিকৃষ্টতম জায়গায় চিরস্থায়ী হতে চলছে সে। মানসিক অবসাদের কাছে শারীরিক ব্যথাগুলো এখন আর মূল্য পাচ্ছে না। মনের যন্ত্রণাটা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে, আর বুকের মধ্যে সূচ হয়ে বিঁধছে। এই যন্ত্রণার পরিমাপ করার মতো যন্ত্র কি আদৌ আছে? থাকলেও বা কি? পরিমাপ করলে তো যন্ত্রণা কমে না। প্রণয় সিন্ধু প্রথম পর্ব, আর একটা পর্ব আসবে, ওটাই শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা রহস্যমূলক, পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।